ঈশিতা, তোমাকে কতবার করে বললাম একটু তাড়াতাড়ি বের হও, এখন দেখো সন্ধ্যা হয়ে এসেছে। রঘু চাচা আমাকে আগেই বলেছে একটু তাড়াতাড়ি আসতে, এখন তো পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। বাদ দাও তো রঘু চাচার কথা, উনি আর প্রতিদিন তো আমাদের জন্য অপেক্ষা করছেন না। আর তাছাড়া এত বছর পরে আমরা মহেন্দ্রগড় যাচ্ছি, সবকিছু রেডি করতে করতে একটু তো দেরি হবেই। রাজা কি ঘুমিয়েছে? এতক্ষণ তো প্রশ্ন করে মাথা খেয়ে ফেলেছিল, হঠাৎ চুপ হয়ে গেল যে। হ্যাঁ, ও তো ঘুমিয়েছে। জেগে থাকলে কি চুপ করে থাকতো? সারাক্ষণ বকবক করতেই থাকে। এই রে, এমনিতেই তো লেট করে ফেলেছি, আবার বৃষ্টি, এখন তো জোরে গাড়ি চালাতেও পারবো না। আমরা যাচ্ছি ধূসরপল্লীর বাংলো বাড়িতে। আগে অবশ্য এটা কোনো বাংলো বাড়ি ছিল না, আগে ছিল এটা জমিদার বল্লভের জমিদার বাড়ি। জমিদার বল্লভ হলেন আমার দাদু। আমার বয়স তখন 4 কি 5 বছর। তখন আমার দাদু অস্বাভাবিকভাবে মারা যান। অস্বাভাবিক বলছি কারণ বাবা বলেছিল দাদু নাকি একদম সুস্থ ছিলেন, কিন্তু একদিন সকালে দাদুর ঘরে দাদুকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দাদুর শরীরে কোনো কাটাছিঁড়ার চিহ্ন পর্যন্ত ছিল না। দাদু মারা যাবার 1 মাসের মাথায় বাবা আমাকে আর মাকে সঙ্গে নিয়ে শহরে চলে আসেন। তারপর থেকে আর কখনোই জমিদার বাড়িতে আসা হয়নি। বাড়িটি এখন রঘু চাচা দেখাশোনা করেন। দাদুর সম্পত্তি যা ছিল তার সবই প্রায় বাবা মারা যাবার আগে বিক্রি করেছেন, শুধুমাত্র এই জমিদার বাড়ি ছাড়া। আমি যাচ্ছি জমিদার বাড়িটা একটু মেরামত করতে, সেটাকে বাংলো বাড়ি বানিয়ে বিক্রি করার জন্য। এখন বাজে রাত প্রায় 10টা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ঈশিতাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু বৃষ্টিটা এখনো ছাড়ছে না। গ্রামের রাস্তাগুলো বেশিরভাগই গাছ আর জঙ্গলে ভর্তি, চারিপাশে অন্ধকারে ঢেকে আছে, তার উপর আবার বৃষ্টি। কি যে এক অদ্ভুত একটা পরিবেশ। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়িতে। ততক্ষণে ঈশিতার ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু রাজা তখনও ঘুমাচ্ছে। বাড়ি থেকে নামতেই দেখি দূরে হারিকেন হাতে নিয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন রঘু চাচা। আমাদের দেখে উনি এগিয়ে আসলেন। বাবা, তোমাদের আসতে এত দেরি হলো যে? আমি সেই সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছি এখানে। দুঃখিত চাচা, আসলে বৃষ্টির কারণে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, আমি তোমাদের রাতের খাবার আর বিছানা সব ঠিক করে রেখেছি। আমি এখন যাই তাহলে বাবা, তোমরা বিশ্রাম করো। রঘু চাচা বাড়ি চলে যাবার পরে আমরাও জমিদার বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটার বাহিরের অবস্থা বেশ খারাপ, মেরামত করতেও বেশ খানিকটা টাকা খরচ হবে। রাতের খাবার শেষ করে আমরা শুয়ে পড়লাম।
মনে হলো কেউ ডাকলো, কিন্তু এত রাতে কে ডাকবে? ঈশিতা তো ঘুমাচ্ছে, মনের ভুল হবে হয়তো। কি পড়লো? যাই দেখে আসি। কি ব্যাপার? আমি তো স্পষ্ট শুনতে পেলাম কিছু একটা পড়ার আওয়াজ, কিন্তু এখানে তো কিছুই নেই। ওখানে কারো ছায়া দেখলাম মনে হলো। কে ওখানে? কথা বলছো না কেন? আজব তো। বিষয়টা আমার কেমন যেন মনে হলো, তাই আমি এক পা দু পা করে সামনে এগিয়ে দরজার পর্দাটা সরিয়ে দেখলাম সেখানে কেউই নেই। আশেপাশে খুঁজেও কাউকেই পেলাম না। আমি যখন ঘর থেকে বেরোতে যাব ঠিক তখনই চোখে পড়ল দেওয়ালে রক্ত দিয়ে লেখা, এটা আমার বাড়ি, প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। লেখাটি দিয়ে অনর্গল রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে চলে আসি। ঘরে এসে দেখি ঈশিতা বিছানায় বসে কাঁদছে। ঈশিতা, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমার কথাতে যেন তার কান্নার আওয়াজ আরো বেড়েই চলেছে। আমি ঈশিতার কাছে গিয়ে তার মাথায় হাত দিতেই ঈশিতা, কি করছো? ছেড়ে দাও, আমার লাগছে। পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো। হ্যাঁ, আমি পাগল। ভালোই ভালোই বলছি, চলে যা, এটা আমার বাড়ি। এ বাড়ি তুই বেচতে পারবি না, নইলে তোর অবস্থাও জমিদার বল্লভের মতো করব। ঈশিতা, ঈশিতা, কথা বলো। ঈশিতা তার জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে ঈশিতার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে বললে সে কোনো কিছু মনে করতে পারে না। তার মানে রাতে তার উপর কোনো খারাপ আত্মার প্রভাব পড়েছিল। আমার কাছে এখন সব পরিষ্কার। কেন বাবা দাদুর সম্পত্তি বিক্রি করলেও ওই জমিদার বাড়িটি বিক্রি করতে পারেনি। আমরা সেদিন আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেই।